আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আমি ইতিপূর্বে তোমাদের সাথে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি কোর্স টিকার এই চ্যানেলে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি বইয়ের ইউনিট 2, অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি। ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, অর্থাৎ আমাদের স্কুলের বাগান। ইউনিট 2 এ আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি পাবো। এই অ্যাক্টিভিটিগুলো বেশ মজার অ্যাক্টিভিটি। আমি সবগুলো অ্যাক্টিভিটি তোমাদের সাথে আলোচনা করব। আমি চেষ্টা করব বাংলায় অর্থসহ তোমাদেরকে প্রতিটি অ্যাক্টিভিটি খুব সহজভাবে বুঝে দেওয়ার জন্য। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 2, যার নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, এবং এখান থেকে আমরা 1.1 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটি পড়ো। তো এখানে আমাদেরকে একটি টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটটি মূলত আমরা পড়ব। তো এই টেক্সটটি পড়ার আগে আমরা এখান থেকে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা কিসের বলো তো? এটি হচ্ছে একটি স্কুল প্রাঙ্গণের চিত্র। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্কুল রয়েছে, এবং স্কুলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ রয়েছে। স্কুলের সামনে বেশ উন্মুক্ত বা বড় একটি মাঠ রয়েছে, খেলার মাঠ রয়েছে, এবং খেলার মাঠের ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ চমৎকার একটি ফুলের বাগান রয়েছে। তো এই সব কিছু বর্ণনা দিয়ে মূলত এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে বা একটি বর্ণনা লেখা রয়েছে। তো এই লেখাটি মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব, বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা সম্পূর্ণ এই লেখাটি বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। তো এই হচ্ছে আমাদের পুরো টেক্সটটি। আমি তোমাদেরকে এখন বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের রয়েছে একটি সুন্দর বাগান। লাভলি গার্ডেন, সুন্দর একটি বাগান রয়েছে। ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, আমাদের বড় যে প্লেগ্রাউন্ডটি রয়েছে, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ। তো বড় খেলার মাঠের ঠিক সামনেই, ইনফ্রন্ট শব্দের অর্থ হচ্ছে সামনে বা সম্মুখে। তো খেলার মাঠের ঠিক সামনেই রয়েছে আমাদের লাভলি প্লেগ্রাউন্ড, আমাদের লাভলি গার্ডেন বা সুন্দর একটি বাগান। এ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাংলায় অর্থগুলো বলে দিচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের। এই শব্দগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে। দেখো, বলা হয়েছে এ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। ফেন্স মানে হচ্ছে বেড়া, একটি বেড়া। এনক্লোজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, কিন্তু এখানে বলা হয়েছে ঘিরে রাখা। তো এখানে আমরা বুঝতে পারছি বলা হয়েছে একটি বেড়া ঘিরে রেখেছে দ্য গার্ডেন, বাগানটিকে, অর্থাৎ একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। দেখো, তারপর বলা হয়েছে ইন দ্য গার্ডেন, এই বাগানে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। এই বাগানে অনেক সুন্দর ফুল রয়েছে। বিউটিফুল মানে সুন্দর, আর ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। এই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো সেই ফুলগুলো কি কি? দেখো, বলা হয়েছে লাইক রোজেস। রোজ মানে গোলাপ। তো এই বাগানে কি কি ফুল রয়েছে? রোজেস, গোলাপ ফুল রয়েছে। সানফ্লাওয়ার্স, সূর্যমুখী ফুল রয়েছে। সানফ্লাওয়ার্স, সূর্যমুখী ফুল রয়েছে। জেসমিন ফুল রয়েছে। অ্যান্ড ম্যারিগোল্ডস, এবং এখানে রয়েছে গাঁদা ফুল। ম্যারিগোল্ডস মানে হচ্ছে গাঁদা ফুল। শিক্ষার্থীরা, আমরা এখান থেকে বেশ কয়েকটি ফুলের নাম জানলাম, যেগুলো হচ্ছে রোজ, সানফ্লাওয়ার্স, জেসমিনস অ্যান্ড ম্যারিগোল্ড। তো তাদের যেই বাগানটি রয়েছে, স্কুলের সামনে যে বাগানটি, সেখানে এই ফুল গাছগুলো রয়েছে এবং এই ফুলগুলো সেখানে দেখা যায়। এরপর বলা হয়েছে এ সোর্ম অফ বাটারফ্লাইজ ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। দেখো, আমরা এখানে নতুন একটি শব্দ শিখলাম, যেটি হচ্ছে সোর্ম। SWARM। সোর্ম মানে ঝাঁক। ঝাঁক, কিসের ঝাঁক? বাটারফ্লাইজ শব্দের অর্থ প্রজাপতি, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, এই ফুলগুলোর উপরে নৃত্য করে বা নাচ করে। শিক্ষার্থীরা, তোমরা কল্পনা করো এমন চমৎকার একটা দৃশ্য
যেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এবং সেই ফুলের উপরে এক ঝাঁক প্রজাপতি এসে নাচ করছে। তো তাদের বাগানে ঠিক এরকম দৃশ্য দেখা যায়। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এটা এই বাগানটিকে খুবই সুন্দর করে তোলে, খুবই চমৎকার করে তোলে। আমরা প্রথম এই অংশটুকু জানলাম যেখানে আমরা একটি স্কুল গার্ডেন বা স্কুলের একটি বাগান সম্পর্কে তথ্য জানলাম, যেই বাগানটি বেড়া দিয়ে ঘেরা এবং সেই বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যার মধ্যে রয়েছে গোলাপ, সূর্যমুখী, জেসমিন এবং গাঁদা। এবং এই ফুলগুলোর উপরে প্রজাপতি এসে তারা মনের আনন্দে নাচ করে এবং এই সম্পূর্ণ দৃশ্যটি এই বাগানটিকে খুব চমৎকারভাবে উপস্থাপন করে। আমরা এরপরে আরো জানবো। দেখো এখানে আমরা পরবর্তী অংশটুকুতে জানবো, বলা হয়েছে দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অব দ্য গার্ডেন। এই বাগানের কোনায় রয়েছে একটি ডোবা। দেখো ডিচ, DITCH, ডিচ মানে হচ্ছে ডোবা, নিয়ার, নিয়ার মানে কাছে, দ্য কর্নার, কর্নার মানে কোনায়। তো এই বাগানের কোনায় একটি ডোবা রয়েছে। ডোবা মানে তোমরা জানো যে পুকুরের মতো ছোট একটা জলাশয় যেখানে পানি থাকে। তো বলা হয়েছে কি, দেখো এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। একদল ব্যাঙ সেখানে বসবাস করে। গ্রুপ মানে হচ্ছে দল, আর ফ্রগস, FROGS, ফ্রগস মানে ব্যাঙ। তো একদল ব্যাঙ সেখানে বাস করে। কোথায় বাস করে? ওই যে ডোবাটি রয়েছে যেটি কিনা স্কুলের বাগানের কোনায় অবস্থিত, সেখানে একদল ব্যাঙ বসবাস করে। সামটাইমস, মাঝে মাঝে, উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ারবাই ট্রিজ সিঙ্গিং সুইট সংস। দেখো মাঝে মাঝে আমরা দেখি এ ফ্লক অফ বার্ডস, ফ্লক মানে ঝাঁক, ফ্লক মানেও কিন্তু ঝাঁক। কিসের ঝাঁক? পাখিদের ঝাঁক। আমরা এক ঝাঁক পাখি দেখি, মাঝে মাঝে আমরা এক ঝাঁক পাখি দেখি যারা কিনা বসে আছে, সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ, মানে আশেপাশে যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আমরা এক ঝাঁক পাখিকে বসে থাকতে দেখি। এবং তারা কি করে? তারা সিঙ্গিং, তারা গান করে, সিঙ্গিং গান করে, সুইট সংস অর্থাৎ মিষ্টি গান তারা করে। সুইট মানে মিষ্টি আর সংস মানে হচ্ছে গান, তো তারা মিষ্টি গান গায়। আমরা এখানে আরো একটি তথ্য জানলাম, ওই বাগানে এক ঝাঁক পাখি গাছে এসে বসে এবং তারা মধুর মিষ্টি গান করে। আমরা আরো জানবো। দেখো উই টেক কেয়ার অব দ্য গার্ডেন রেগুলারলি। আমরা এই বাগানের প্রতিদিন যত্ন নেই। দেখো টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তো আমরা এই বাগানের যত্ন নেই রেগুলারলি বা নিয়মিত, নিয়মিত আমরা এই বাগানের যত্ন নেই। অন এ সিলেক্টেড ডে, নির্ধারিত একটি দিনে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাসেস ওয়ার্ক, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। দেখো বলা হয়েছে যে নির্ধারিত একটি দিনে বা নির্বাচিত একটি দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রতি ক্লাসের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা ওয়ার্ক টুগেদার মানে একত্রিত হয়ে কাজ করে, টুগেদার মানে একত্রিত, তারা একত্রে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। এই বাগানটিকে পরিষ্কার করার জন্য তারা একত্রিত হয়ে কাজ করে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, র্যাকস অ্যান্ড সাইকেলস। দেখো আমরা যে এই বাগানটিকে পরিষ্কার করি, এই বাগানটিকে পরিষ্কার করার জন্য আমরা কিছু গার্ডেনিং টুলস ব্যবহার করি বা বাগানের কিছু যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। দেখো এখানে লেখা রয়েছে টুলস, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। তো সেই যন্ত্রপাতিগুলো কি কি? বলা হয়েছে স্পেডস, স্পেডস মানে কোদাল। আমরা র্যাক্স ইউজ করি, র্যাক্স মানে নিড়ানি, আমরা নিড়ানি ইউজ করি যেটি দিয়ে মূলত আগাছা পরিষ্কার করা হয়। অ্যান্ড সাইকেলস, এবং আমরা কাস্তে ইউজ করি। আমরা বাগানটি পরিষ্কার করার জন্য এই সকল যন্ত্রপাতি আমরা ইউজ করি বা ব্যবহার করি। উই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। বলা হয়েছে উই ওয়াটার দ্য প্লান্টস, আমরা এই প্লান্টস, প্লান্টস মানে গাছের চারা, ছোট ছোট যে গাছগুলো রয়েছে সেই গাছের চারায় আমরা পানি দেই। অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি, এবং আমরা আগাছা প্রতিদিন
রিমুভ করি বা দূর করি। রিমুভ মানে হচ্ছে দূর করা, উইডস মানে আগাছা, আর রেগুলারলি মানে তো তোমরা জানো নিয়মিত, তো আমরা নিয়মিত এই আগাছাগুলোকে রিমুভ করি বা দূর করি। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। দেখো বলা হয়েছে উই অলসো অ্যাড কম্পোস্ট। কম্পোস্ট কি? কম্পোস্ট হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সার। তো আমরা এই কম্পোস্ট সার ব্যবহার করি কিসের জন্য? টু দ্য সয়েল। সয়েল, SOIL, সয়েল মানে হচ্ছে মাটি। আমরা মাটিতে কম্পোস্ট সার ব্যবহার করি ফর মেকিং ইট ফার্টাইল। ফার্টাইল মানে হচ্ছে উর্বর। আমরা এই মাটিকে উর্বর করে তোলার জন্য কম্পোস্ট সার ব্যবহার করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। আমাদের এই বাগানটি গাছ এবং ফুলে পরিপূর্ণ। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। তারা আমাদেরকে আনন্দ দেয় এবং সুখ দেয়। দেখো জয় মানে হচ্ছে আনন্দ, আর হ্যাপিনেস শব্দের অর্থ সুখ বা খুশি। আমরা এগুলো দেখে আনন্দ পাই, খুশি হই। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুল গার্ডেনে কাজ করতে ভালোবাসি। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সম্পূর্ণ এই টেক্সটটি একেবারে প্রতিটি শব্দ ধরে ধরে বাংলায় অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে, দেখো 2.1 এই যে অ্যাক্টিভিটি, এখানে একটি ছক দেওয়া রয়েছে। আমি তোমাদের সাথে এই ছকটি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের যে ইউনিট 2 রয়েছে, ইউনিট 2 থেকে আমরা 2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকের সমাধান তোমরা কিভাবে লিখবে সেই সমাধানটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো এখানে বলা হয়েছে read the names given in the left column and write their category or type in the right column. One is done for you as an example. দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে। এই ছকের দুইটি অংশ। বাম পাশের কলামে আমাদেরকে কিছু উপকরণের নাম দেওয়া হয়েছে। যেমন নম্বরে এখানে বলা হয়েছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন, মেরিগোল্ড। তো এই যে নাম, এগুলো মূলত কিসের নাম? এগুলো হচ্ছে ফুলের নাম। তো ফুল হচ্ছে ফ্লাওয়ার। তো আমরা এই নামগুলোকে আমরা ফুল এই ক্যাটাগরিতে রাখতে পারি। তো এই জন্য আমরা এখানে ফ্লাওয়ার লিখলাম। এখানে এটি এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে। এরপর দেখো এখানে নম্বরে আবার আরো কিছু দেওয়া হয়েছে, স্পেড, র্যাক অ্যান্ড সাইকেল। তো এরকম আরো বেশ কিছু উপকরণ বা কিছু জিনিসের নাম এখানে দেওয়া রয়েছে। এই নামগুলোকে মূলত আমরা কোন ক্যাটাগরিতে রাখতে পারি বা কি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারি সেটি আমরা মূলত এই খালি ঘরে লিখব। তো এটি হচ্ছে মূলত আমাদের কাজ। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নিচ্ছি যে এই কাজটি আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 2, যার নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। তো এই হচ্ছে আমাদের ছকটি। আমি এখানে পূরণ করে রেখেছি। প্রথমে আমাদের যেটি বলা হয়েছিল সেটি একটু আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি, রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। রোজ হচ্ছে গোলাপ ফুল, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল, জেসমিন এটাও হচ্ছে এক ধরনের ফুল যার নামই হচ্ছে জেসমিন, এবং মেরিগোল্ড এর মানে হচ্ছে গাঁদা ফুল। তো এগুলো হচ্ছে প্রতিটি ফুল। তো এজন্য আমরা এটাকে ফ্লাওয়ার ক্যাটাগরিতে রাখবো। নম্বরে যে নামগুলো এখানে বলা হয়েছে সেগুলো কি দেখো। প্রথমে রয়েছে স্পেড। স্পেড মানে কোদাল। এরপরে র্যাক। র্যাক মানে হচ্ছে নিড়ানি। আর রয়েছে সিকল। সাইকেল হচ্ছে কি? সাইকেল মানে কাস্তে। তো এগুলো কি বলতো? এই যে নাম তোমাদেরকে বললাম, কোদাল, নিড়ানি, তারপরে হচ্ছে কাস্তে, এগুলো হচ্ছে যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো দিয়ে মূলত কৃষি কাজ করা হয়। কোদাল দিয়ে মাটি কাটা হয়, নিড়ানি দিয়ে গাছপালার যে আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করা হয়, নেইকলস মানে কাস্তে, কাস্তে দিয়ে গাছের লতাপাতা কাটা হয়, গাছ কাটা হয়। তো এভাবেই।
তো এজন্য আমরা লিখব টুলস। টুলস মানে যন্ত্রপাতি বা ফার্ম টুল। দেখো আমি বাংলায় কিন্তু অর্থ লিখে দিয়েছি, যন্ত্রপাতি বা কৃষি যন্ত্রপাতি। সি নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রায়ান, জেবা, এরপর রয়েছে গৌতম, মং। এই যে নামগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের নাম। তো আমরা এগুলো মানুষের নাম শুনেছি, তাহলে আমরা এখানে এগুলোকে কোন ক্যাটাগরিতে রাখবো? আমরা লিখব নেমস অফ পিপল, মানুষের নাম বা পার্সনস, লোকের বা কোনো ব্যক্তির নাম। দেখো আমি কিন্তু ব্র্যাকেটে বাংলায় অর্থ লিখে দিয়েছি যে এগুলো হচ্ছে মানুষের নাম। সি এ বলা হয়েছে কাউ, গোট, শিপ বা ফেলো। তো এখানে শব্দগুলোর অর্থ কি? কাউ হচ্ছে তোমরা জানো গরু, গোট ছাগল, শিপ মানে ভেড়া, আর বাফেলো মানে হচ্ছে মহিষ। তো আমরা শব্দগুলোর অর্থ শুনেই বুঝতে পারছি এগুলো হচ্ছে বিভিন্ন পশুর নাম। তো এখানে দেখো আমি লিখেছি এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, মানে কি? গৃহপালিত পশু। ডোমেস্টিক মানে গৃহপালিত, অর্থাৎ যেগুলোকে আমরা আমাদের বাসায় লালন পালন করতে পারি। তো ডোমেস্টিক গৃহপালিত পশু, তো এগুলো হচ্ছে গৃহপালিত পশু যেগুলো আমরা বাসা বাড়িতে সাধারণত লালন পালন করে থাকি। ই নম্বরে যেই নামগুলো রয়েছে সেগুলো কি দেখো, এখানে বলা হয়েছে ম্যাকপাই, পিজন, তারপর রয়েছে ক্রো, এরপরে প্যারট রয়েছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন পাখির নাম। তো এগুলো কি কি পাখি সেগুলো আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি। ম্যাকপাই হচ্ছে দোয়েল, আমাদের জাতীয় পাখি দোয়েল, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাকপাই। এরপর রয়েছে পিজন, পিজন শব্দের অর্থ কবুতর, পায়রা বলি আমরা। ক্রো, ক্রো হচ্ছে কাক, আর প্যারট মানে টিয়ে পাখি। তো এগুলো বিভিন্ন পাখির নাম, এজন্য আমরা এটিকে ক্যাটাগরিতে রাখলাম বার্ডস বা পাখি। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি ফলের নাম রয়েছে, যেমন ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, এরপর রয়েছে ব্যানানা। তো এই ফলগুলো তোমরা জানো, ম্যাঙ্গো হচ্ছে আম, জ্যাকফ্রুট কাঁঠাল, কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। এরপরে হচ্ছে লিচি, লিচি বাংলা অর্থ হচ্ছে লিচু, আর ব্যানানা কলা। তো এগুলো হচ্ছে বিভিন্ন ফ্রুটসের নাম বা ফলের নাম। তো এই জন্য আমরা এগুলোকে ক্যাটাগরি কি করলাম, ফ্রুটস এই ক্যাটাগরিতে রাখলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই বাম পাশের কলামে দেখলে বিভিন্ন নাম, ডান পাশের এই ক্যাটাগরি কলামে আমরা সেই নামগুলোকে মূলত কোন ক্যাটাগরিতে রাখতে পারি বা কোন গ্রুপে রাখতে পারি সেটি আমরা এখানে লিখলাম। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা 2.1 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 2.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব 2.2 নিয়ে। এটি হচ্ছে তোমাদের ইউনিট 2 এর একটি অ্যাক্টিভিটি, যেখানে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, টেক্সটটি পুনরায় পড়ো, ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। এরপর এখানে এই বাম পাশে ছকে কিছু ফ্রেজ দেওয়া রয়েছে বা শব্দগুচ্ছ দেওয়া রয়েছে, এগুলোকে সঠিক শব্দের সাথে মিল করতে হবে। তো এখানে প্রথমে যেটি বলা হয়েছিল রিড দ্য টেক্সট অ্যাগেইন, লেখাটি আরেকবার পড়ো। তো এখানে কোন লেখাটির কথা বলা হয়েছে শিক্ষার্থীরা? এই ইউনিটের শুরুতে আমরা একটি লেখা পড়েছিলাম, যেটি হচ্ছে দেখো আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের যে বাগান রয়েছে সেই বাগানের বিবরণ দিয়ে এখানে একটি লেখা ছিল। এই লেখাটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ এই ইউনিটের প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। তো এই লেখাটি মূলত আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো তোমরা এখনো যারা সেই ক্লাসটি দেখোনি, অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নেবে। আমি সেখানে প্রতিটি শব্দ ধরে ধরে লাইন বাই লাইন বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম। তো আমরা তো এই প্যাসেজটি আগে পড়েছি, এবার আমরা কি করব, আমরা এই বাম পাশের যে ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলোর সাথে ডান পাশের ওয়ার্ডগুলোকে মিলকরণ করব। যেমন দেখো এখানে বলা হয়েছে 1 নম্বরে বা এ নম্বরে এ সোর্ম অফ। সোর্ম মানে কি? সোর্ম মানে হচ্ছে ঝাঁক। তো এখানে কিসের ঝাঁক? আমাদের যেই লেখাটি সেখানে বলা হয়েছিল বাটারফ্লাইস বা বিচ, অর্থাৎ প্রজাপতি বা মৌমাছি। তো আমরা এখানে প্রজাপতি যদি ধরি তাহলে আমরা বলতে পারি এক ঝাঁক প্রজাপতি।
তো ঠিক একইভাবে এখানে আরও যে সকল ফ্রেজগুলো রয়েছে, যেমন এ গ্রুপ অফ, এ সেট অফ, এ ফ্লোক অফ, এরপর রয়েছে এ বাঞ্চ অফ। তো এগুলোকে আমরা এই ডান পাশের কোন ওয়ার্ডগুলোর সাথে মেলাবো, তো সেগুলোই মূলত আমরা এখন দেখব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই 2.2 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, আমি আলোচনা করছিলাম তোমাদের ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে বইটি, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, আমাদের ইউনিট 2 এর নাম আওয়ার স্কুল গার্ডেন। তো 2.2 এ আমরা ঠিক এরকম একটি ছক দেখেছিলাম, এই ছকটিকেই মূলত আমরা পূরণ করব। তো কিভাবে পূরণ করব দেখো, বা সমাধান করব। প্রথমে আমরা লিখব এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস। তো এটি তো আমরা এখানে দেখেছিলাম, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস। দ্বিতীয়টি হচ্ছে এ গ্রুপ অফ ফ্রগস, মানে একদল ব্যাং। তাহলে এ গ্রুপ অফ, দেখো ফ্রগস, ফ্রগস মানে ব্যাং, তাহলে একদল ব্যাং। এ সেট অফ গার্ডেনিং টুলস, এ সেট অফ গার্ডেনিং টুলস মানে এক সেট, দেখো গার্ডেনিং টুল মানে বাগান করার যন্ত্রপাতি। এরপর রয়েছে এ ফ্লোক অফ বার্ডস, এক ঝাঁক পাখি, তাহলে এ ফ্লোক অফ বার্ডস এক ঝাঁক পাখি। এরপরে দেখো বলা হয়েছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একগুচ্ছ ফুল, তাহলে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, মানে অনেকগুলো ফুল মিলে হয় একটা গুচ্ছ, তাহলে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে এক গুচ্ছ ফুল। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এই যে কাজটি রয়েছে এই কাজটির সমাধান করলাম। কোন শব্দের সাথে কোন শব্দ মিলবে আমরা এটি মিল করলাম। এবার আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, তোমরা এটি বাসায় বসে খুব ভালোভাবে চর্চা করবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই ইউনিট 2 এর 3.1 এই যে অ্যাক্টিভিটি রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, যেখানে আমরা শিখব কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। তো এর পরবর্তী ক্লাসে আমি 3.1 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, যেখানে আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। ইউনিট 2 থেকে আমরা 3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস পাবো এখানে। ল্যাঙ্গুয়েজ ফোকাস অংশে আমরা কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীরা, এটি হচ্ছে গ্রামারের উপরে একটি ক্লাস, যেখানে কমন নাউন কি এবং কালেকটিভ নাউন কি এবং এই ধরনের নাউন সাধারণত কিভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই সম্পর্কিত বিষয়গুলোই আমরা জানতে পারবো। তো সবার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে নাউন আসলে কি। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। তো এখানে দেখো বলা হয়েছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, বলা হয়েছে এই শব্দগুলোর দিকে তাকাও। যেমন স্কুল, স্কুল একটি শব্দ, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট। ইন দ্য টেক্সট, আমরা এর আগে যে টেক্সটটি পড়েছিলাম আওয়ার স্কুল গার্ডেন, সেই টেক্সটে কিন্তু আমরা এ ধরনের শব্দ পেয়েছিলাম। তো বলা হয়েছে দিস আর কমন নাউন্স, এগুলো হচ্ছে কমন নাউন। নাউনের মধ্যে পার্থক্য আছে, বিভিন্ন প্রকার নাউন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কমন নাউন এবং একটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এই যে শব্দগুলো আমরা পেলাম, স্কুল, গার্ডেন, তারপরে রয়েছে ফ্লাওয়ার, প্লান্টস, এগুলো হচ্ছে কমন নাউন। তো এগুলো তো আমরা কমন নাউন হিসেবে জেনেছি। এবার কমন নাউন জিনিসটা আসলে ঠিক কি বা কাকে কমন নাউন বলা হয় সেটি আমরা জানবো। এখানে বলা হয়েছে এ কমন নাউন refers to a general name of an object, place, group or item. কমন নাউন বলতে সাধারণ যে নামগুলো রয়েছে সেই সাধারণ নামগুলোকে বোঝায়। যেমন সেটি হতে পারে অবজেক্ট, মানে কোনো বস্তু হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো দল হতে পারে, কোনো গ্রুপ অর আইটেম, মানে কোনো জিনিসের কয়েকটা দল হতে পারে বা কোনো গুচ্ছ হতে পারে, এই জাতীয় কোনো কিছু। তো এইগুলোকে মূলত কমন নাউন এখানে বলা হয়। তাহলে আমরা জানলাম যে কমন নাউন মূলত কি। কমন নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম। যেমন দেখো স্কুল, স্কুল কি? স্কুল হচ্ছে একটি স্থাপনার নাম। গার্ডেন, গার্ডেন হচ্ছে একটা জায়গার নাম বলতে পারি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে একটা ফুলের নাম। প্লান্ট কি? একটা গাছ। তো এগুলো হচ্ছে মূলত কমন নাউন। যেমন এখানে দেখো এক্সাম্পল হিসেবে বলা হয়েছে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলস অফ কমন নাউন্স। এখানে
বলা হয়েছে আই বট এ পেন ইয়েস্টারডে, আমি গতকালকে একটি কলম কিনেছি। তাহলে এখানে পেন হচ্ছে কমন নাউন, দেখো কমন অবজেক্ট। এরপর বলা হয়েছে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে এখানে কমন প্লেস বোঝানো হয়েছে। স্কুল হচ্ছে কমন নাউন, যেটি হচ্ছে একটি জায়গা। এরপর বলা হয়েছে অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, শুধুমাত্র 10 জন শিক্ষার্থী আজকে সাবমিট করেছে হোমওয়ার্ক। তাহলে এখানে কমন গ্রুপ বোঝানো হয়েছে কাদেরকে, দেখো 10 স্টুডেন্টস এদেরকে। তাহলে এটি হচ্ছে কমন নাউন। এরপর বলা হয়েছে দ্য কার ইজ আউট অফ ফুয়েল, গাড়ির তেল শেষ হয়ে গেছে। তাহলে এখানে ফুয়েল এটি হচ্ছে একটি কমন আইটেম, যেটি কিনা কমন নাউন। তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে এক্সাম্পল দেখে নিলাম যে কমন নাউন আসলে ঠিক কি। এবার আমরা দেখব যে কালেকটিভ নাউন কাকে বলে। এখানে আমরা কমন নাউন সম্পর্কে জেনেছি, এখানে আমরা জানবো কালেকটিভ নাউন বলতে কি বোঝায়। দেখো বলা হয়েছে অ্যাগেইন লুক অ্যাট দ্য ওয়ার্ডস, এই শব্দগুলোর দিকে তাকাও। যেমন সর্ম, এরপর রয়েছে ফ্লক, এরপরে গ্রুপ, সেট। এই শব্দগুলো কিন্তু আমরা আওয়ার স্কুল গার্ডেন সেই যে টেক্সটটি পড়েছিলাম সেখানে পেয়েছিলাম। তো এই যে শব্দগুলো, যেমন দেখো সর্ম, সর্ম মানে কি? সর্ম মানে হচ্ছে ঝাঁক, আমরা জেনেছিলাম এক ঝাঁক প্রজাপতি। ফ্লক মানেও কিন্তু ঝাঁক, যেমন এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। গ্রুপ, গ্রুপ মানে দল, যেমন আমরা পড়েছি এ গ্রুপ অফ ফ্রগ মানে এক দল ব্যাঙ। সেট, সেট মানে আমরা সেটই বলতে পারি, যেমন এ সেট অফ গার্ডেনিং টুল মানে এক সেট গার্ডেনিং করার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো। তো এগুলো কিন্তু আমরা আমাদের টেক্সটে পেয়েছিলাম। দিস আর নেমিং ওয়ার্ডস, এগুলো হচ্ছে নাম শব্দ। দে ইনক্লুড এ গ্রুপ অফ অ্যানিমালস, পিপল অ্যান্ড অবজেক্ট, এগুলো মূলত ইন্ডিকেট করে, দে ইন্ডিকেট, এগুলো মূলত ইন্ডিকেট করে, নির্দেশ করে। কি নির্দেশ করে? পশু পাখি। নেম অফ এ গ্রুপ অফ অ্যানিমাল মানে কোনো পশু পাখির যে দল রয়েছে, গ্রুপ রয়েছে, মানুষ রয়েছে। তারপরে অবজেক্ট, এগুলোকে নির্দেশ করে। দিস ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন্স। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কমন নাউন সম্পর্কে জেনেছি যে নির্দিষ্ট একটি জিনিস, সেটি যে কোনো কিছু হতে পারে, সেটিকে কমন নাউন বলা হয়। আর কালেকটিভ নাউন বলতে মূলত বোঝানো হয় যে এমন শব্দ যেই শব্দ দিয়ে মূলত একসাথে অনেকগুলো অবজেক্ট বা একসাথে অনেকগুলো জিনিসকে বোঝানো হয়। সেটি মানুষ হতে পারে, সেটি কোনো জিনিস হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন্স। এ কালেকটিভ নাউন ইজ এ নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস। তাহলে কালেকটিভ নাউন মূলত এটা নির্দিষ্ট এ গ্রুপ অফ পিপল মানে এটি স্পেসিফিক গ্রুপ অফ পিপল মানে কি নির্দিষ্ট একটা দলকে বোঝানোর জন্য মানুষের যে গ্রুপ রয়েছে সেটি পশু পাখি অথবা যে কোনো জিনিস হতে পারে। এখানে একটি ছকের মধ্য দিয়ে আমাদেরকে এক্সাম্পল হিসেবে এটি দেওয়া হয়েছে। দেখো কালেকটিভ নাউন, এখানে বলা হয়েছে গ্রুপ অফ পিপল। তো গ্রুপ অফ পিপল সেটি হতে পারে কি, দেখো এ ব্যান্ড অফ মিউজিশিয়ান মানে কি মিউজিশিয়ান বা জাদুকরের একটা দল। এরপর রয়েছে এ বোর্ড অফ ডিরেক্টরস মানে ডিরেক্টরের একটা বোর্ড। এরপরে এ টিম অফ অ্যাক্টরস যারা অভিনয় করে তাদের একটা দল। তো এগুলোকে মূলত বলা হয় কালেকটিভ নাউন। এ গ্রুপ অফ অ্যানিমাল, যদি আমরা অ্যানিমাল বুঝাই অনেকগুলো পশুকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ফ্লোক অফ শিপ মানে একটি ভেড়ার পাল। শিপ মানে কি? শিপ মানে হচ্ছে ভেড়া। আর এ ফ্লক অফ শিপ মানে একটি ভেড়ার পাল। তো যদি তুমি বলো একটি ভেড়ার পাল, তাহলে কিন্তু সেখানে একটি ভেড়া বোঝায় না, সেখানে কিন্তু অনেকগুলো ভেড়াকে বোঝায়। অনেকগুলো ভেড়াকে নিয়ে একটি ভেড়ার পাল তৈরি হয়। আবার বলা হয়েছে দেখো এ হার্ড অফ ডির। ডির মানে কি? ডির মানে হচ্ছে হরিণ। তাহলে এখানেও কিন্তু আমরা বলতে পারি একটা হরিণের পাল। আবার এ প্যাক অফ ওয়াইল্ড ডগস মানে একদল বন্য কুকুর। তাহলে এভাবেই মূলত কালেকটিভ নাউন কাজ করে। আবার দেখো এখানে বলা হয়েছে গ্রুপ অফ থিং। যদি আমরা কালেকটিভ নাউন হিসেবে কোনো জিনিসকে বোঝাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ পেয়ার অফ শুজ। তো শুজ মানে আমরা জানি জুতো। তাহলে এ পেয়ার অফ শুজ মানে কি? এক জোড়া জুতো। এখন এক জোড়া জুতায় কি একটি জুতো থাকে? একদমই না। এক জোড়া জুতো মূলত দুইটি জুতো নিয়ে
তৈরি হয়। তাহলে এখানে মূলত দুইটি জুতোর কথা বলা হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে এ ফ্লিট অফ শিপস। শিপস মানে জাহাজ। তো এ ফ্লিট, ফ্লিট মানে বহর, একটি নৌবহর বা একটি জাহাজের বহর। তো বহর বলতে বোঝানো হয় যে একত্রে অনেকগুলো জাহাজ যাচ্ছে, সেটিকে বোঝানো হয়েছে। আবার এ বান্স অফ ফ্লাওয়ার্স মানে একগুচ্ছ ফুল, মানে একসাথে অনেকগুলো ফুল রয়েছে। তাহলে এগুলোই হচ্ছে মূলত কালেকটিভ নাউন, আমরা এখান থেকে জানলাম। তো তোমরা এখান থেকে একটা কুইক নোট দেখে নাও, যেটি আমি এক্সট্রা হিসেবে এখানে লিখে রেখেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আমি বাংলায় কিন্তু এখানে লিখে রেখেছি যে কমন নাউন কি। দেখো, কমন নাউন হলো এমন সাধারণ নাম যা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান বা জিনিসের নাম, জিনিসের সাধারণ নাম বোঝায়, বিশেষ কোনো নির্দিষ্ট নাম নয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন বয়, বয় মানে ছেলে, সিটি শহর, ডগ কুকুর, বুক বই, এগুলো হচ্ছে এক একটা কমন নাম। এগুলো কিন্তু সাধারণ অর্থে ব্যবহার করা হয়, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম ব্যবহার করা হয় না। যেমন এলিফ্যান্ট, দেখো, ডক্টর, আইল্যান্ড, বি, ফ্লাওয়ার, ফেয়ারি, ডাইনোসর, এগুলো হচ্ছে এক একটি কমন নাউন। এগুলো নির্দিষ্ট ছেলেকে বা শহরকে নির্দেশ করে না, তাই এগুলো কমন নাউন। দেখো, বয় মানে একটা ছেলেকে আমরা বুঝি, কিন্তু ছেলেটি কে? সে কি রাজু নাকি সে রাতুল? কোনো নির্দিষ্টভাবে কিন্তু বোঝানো হয়নি, তাহলে এটি কিন্তু একটা কমন নাউন। আবার দেখো বলা হয়েছে সিটি। তো সিটি এখানে নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হয়নি, এটা কোন সিটি? এটা কি ঢাকা সিটি? এটা কি বরিশাল সিটি? এটা কি চট্টগ্রাম সিটি? এটা কি রাজশাহী সিটি? এটা কিন্তু নির্দিষ্ট করে এখানে বলা নেই, শুধুমাত্র বলা হয়েছে একটা শহর। তাহলে এটাই হচ্ছে কমন নাউন। এবার আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে। আমরা আগেই জেনেছি যে কালেকটিভ নাউন বলতে মূলত সমষ্টিকে বোঝায়। এখানে বলা হয়েছে, দেখো, কালেকটিভ নাউন হলো এমন নাম যা একাধিক ব্যক্তি, প্রাণী বা বস্তুকে একসাথে একটি সমষ্টি বা দলের মতো বোঝায়, অর্থাৎ অনেকগুলো মিলেও একটাই দল বা গ্রুপ বোঝায়। তো দেখো, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন বলা হচ্ছে টিম মানে হচ্ছে দল, ফ্লক পাখিদের ঝাঁক, এরপর রয়েছে হার্ড গরুর পাল, এরপর রয়েছে কি দেখো ক্লাস শ্রেণী বা ছাত্রদের দল। আমি এখানে কিন্তু দেখো চিত্র দিয়ে দিয়েছি, যেমন এ ফ্লক অফ টুরিস্ট, এ টিম অফ ওয়ার্কার্স, এ ফ্লক অফ শিপ, এ গিগল অফ গার্লস। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সবগুলো জিনিসকে মূলত একসঙ্গে একটি বোঝায়, এই জন্য এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করলাম এটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 2 এর পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এটি হচ্ছে তোমাদের ইউনিট 2 এর একটি অ্যাক্টিভিটি যার নাম আওয়ার স্কুল গার্ডেন। এখানে বলা হয়েছে 4.1 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। এখানে তোমরা একটি বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, পেয়ার, সেট। এই শব্দগুলো হচ্ছে এক একটি কালেকটিভ নাউন। এই যে শব্দগুলো আমরা দেখতে পেলাম বা কালেকটিভ নাউনগুলো আমরা দেখতে পেলাম, এই শব্দগুলোকে আমাদের এই যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলোতে আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে বা বসাতে হবে। তো তোমরা কালেকটিভ নাউন সম্পর্কে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এর আগের ক্লাসটি দেখে নেবে। কোর্সটিকায় এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে কালেকটিভ নাউন সম্পর্কে আলোচনা করেছি, যেটি ছিল আমাদের ইউনিট 2 এর 3.1 অ্যাক্টিভিটি। সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন সম্পর্কে জেনেছিলাম। আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ এটি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের জন্য 4.1 এই অ্যাক্টিভিটি খুব সহজ বলে মনে হবে। তাহলে এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা 4.1 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন।
দেখো 4.1-এ আমাদের যেই অ্যাক্টিভিটি সেখানে বলা হয়েছিল কি সেটা আমরা আগেই দেখেছি। এরপর আমরা কিছু ওয়ার্ড দেখেছিলাম যেগুলোকে কালেকটিভ নাউন হিসেবে বলা হয়েছে, যেমন সোর্ম, এরপর রয়েছে ফ্লক, গ্রুপ, পেয়ার, আর রয়েছে সেট। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমাদের এখানে বসাতে হবে। তো দেখো প্রথমে আমরা অর্থ বুঝে নেই। সোর্ম মানে কি বোঝায়? সোর্ম মানে বোঝায় ঝাঁক, একটি ঝাঁক। এরপর ফ্লক, ফ্লক মানেও ঝাঁক বোঝায়। গ্রুপ মানে দল বোঝায়। পেয়ার মানে জুতোর, পেয়ার মানে জোড়া বোঝায়। আর সেট মানে তো সেটই আমরা বুঝি। তো দেখো এতে বলা হয়েছে এ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে আমরা গ্যাপে বা শূন্যস্থানে বসালাম গ্রুপ। এ গ্রুপ, এ গ্রুপ অফ পিপল মানে কি এক দল লোক, তারা কি করছে? ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করছে। বিয়ে বলা হয়েছে উই স এ সোর্ম অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। আমরা দেখলাম এক ঝাঁক বাটারফ্লাই বা প্রজাপতি ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, তারা যেই ফুল রয়েছে সেই ফুলের উপর উড়ছে। তাহলে সোর্ম অফ বাটারফ্লাইস বলতে কি বোঝানো হয়েছে? এক ঝাঁক, এক ঝাঁক প্রজাপতি। সিয়ে বলা হয়েছে দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রি। গাছে এক ঝাঁক পাখি রয়েছে। তাহলে ফ্লক, ফ্লক মানে এই যে দেখো ফ্লক, এই শব্দটি আমরা বেছে নিয়ে এখানে বসালাম। ফ্লক মানে হচ্ছে ঝাঁক। কিসের ঝাঁক? পাখির ঝাঁক। এক ঝাঁক পাখি গাছে রয়েছে। ডিএ আমরা কি লিখেছি দেখো, উই ইউজড এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। আমরা এক সেট গার্ডেনিং টুল বা যন্ত্রপাতি ব্যবহার করে বাগানটিকে পরিষ্কার রাখার জন্য। তাহলে সেট, এই সেট হচ্ছে কি দেখো, সেট মানে হচ্ছে একটি সেট, মানে অনেকগুলো যন্ত্রপাতির একটা সেট বোঝানো হয়েছে। ই নম্বরে লেখা রয়েছে শি বট এ পেয়ার্স অফ শুজ। সে এক জোড়া জুতো কিনেছে। তাহলে পেয়ার মানে হচ্ছে জোড়া। এই যে দেখো পেয়ার মানে জোড়া, দুইটি জিনিসে হয় এক জোড়া। তাহলে দুই জোড়া, তাহলে দুটো জুতায় এক জোড়া, সে এক জোড়া জুতো কিনেছে। শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এই কালেকটিভ নাউনগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 2 থেকে 4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে সম্পন্ন করে দেখাবো। এখানে একটি ছক রয়েছে, এই ছকটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে। দেখো বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস বিলো। নিচে যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন্স। এরপর এর মধ্যে যে সকল কমন নাউন রয়েছে এবং যে সকল কালেকটিভ নাউন রয়েছে সেগুলো খুঁজে বের করো। রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বিলো। এরপর সেগুলোকে নিচের যেই কলাম রয়েছে কোন জায়গায় কোনটি বসবে সেটি তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাউন রয়েছে, বিশেষ করে কমন নাউন এবং কালেকটিভ নাউন। যেমন এ নম্বরে বলা হয়েছে এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। একদল শিক্ষার্থী মিউজিয়াম বা জাদুঘর পরিদর্শন করেছে। তাহলে এখানে দেখো এ গ্রুপ অফ স্টুডেন্টস, তাহলে দেখো এখানে বলা হয়েছে এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটা কিন্তু একটা নাউন। এটা কি নাউন? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আবার মিউজিয়াম, মিউজিয়াম হচ্ছে একটা কমন নাউন। তো এই যে কালেকটিভ নাউন আমরা পেলাম, আর দেখো এখানে লেখা রয়েছে এ নম্বরে মিউজিয়াম স্টুডেন্টস। সব দুইটি, এই দুইটিকে এখানে কমন নাউন হিসেবে দেওয়া হয়েছে। আর কালেকটিভ নাউনে দেওয়া হয়েছে গ্রুপ, মানে দল, একসাথে অনেককে বোঝানো হয়েছে। তো এভাবেই আমরা প্রতিটি সেন্টেন্স থেকে বিভিন্ন প্রকার নাউন খুঁজে বের করে সেটি কমন নাউন নাকি কালেকটিভ নাউন আমরা দুইটি ভাগে বিভক্ত করে লিখব।
তো কমন নাউন কোনটি এবং কালেকটিভ নাউন কোনটি সেটি তোমাকে এখানে খুঁজে বের করে লেখার পূর্বে অবশ্যই এই দুটি সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। দেখো, এর আগের ক্লাসে আমরা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস অংশ থেকে কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে জেনেছিলাম। 3.1 অ্যাক্টিভিটিতে ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমাদেরকে শেখানো হয়েছিল কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। এখানে আমি তোমাদেরকে পুরো এই যে লেখাটি বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম। আমরা শিখেছিলাম কমন নাউন কি এবং কালেকটিভ নাউন কি। তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্সটিকা থেকে সেই ক্লাসটি দেখে নেবে। এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের উপরে এই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই 4.2 অ্যাক্টিভিটি সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। তো এখানে 5টি সেন্টেন্স ছিল। তো 5টি সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্স যেখানে লেখা ছিল এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম, তাহলে এখান থেকে আমরা মিউজিয়াম এবং স্টুডেন্টসকে আমরা কমন নাউন হিসেবে এখানে উল্লেখ করলাম। আর এই সেন্টেন্সের মধ্যে গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। এরপর দেখো বি নম্বরে বলা হয়েছে মাই ডগ চেস্ট এ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড, আমার কুকুরটি তাড়া করেছে। চেস্ট মানে হচ্ছে তাড়া করা। কাকে তাড়া করেছে? এ ফ্লক অফ হেন্স, অর্থাৎ এক ঝাঁক মুরগিকে। ইয়ার্ড মানে হচ্ছে উঠোন, উঠোনে তাড়া করেছে। তাহলে দেখো এখানে কমন নাউন হচ্ছে ডগ, হেন্স এবং ইয়ার্ড, এগুলো হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে ফ্লক। ফ্লক বলতে বোঝায় ঝাঁক। কিসের ঝাঁক? মুরগির ঝাঁক, অর্থাৎ একসাথে অনেকগুলো মুরগিকে বোঝানো হয়েছে। সি এ বলা হয়েছে টিচার পেন্সিল অ্যান্ড ক্লাস। তো এখানে সেন্টেন্সটি খেয়াল করো, দ্য টিচার ব্রট এ বক্স অফ পেন্সিল ফর দ্য ক্লাস, শিক্ষক ক্লাসের জন্য এক বক্স পেন্সিল তিনি এনেছেন। তাহলে এখানে টিচার, বক্স, পেন্সিল, তারপর রয়েছে ক্লাস, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। আর যদি আমরা কালেকটিভ নাউন ধরি তাহলে বক্স অফ পেন্সিলস মানে বক্স, অর্থাৎ এক বক্স পেন্সিল। এক বক্স পেন্সিলে কিন্তু একটা পেন্সিল থাকে না, সেখানে একাধিক পেন্সিল থাকে। তো সেটাই এখানে কালেকটিভ নাউন হিসেবে বোঝানো হয়েছে। এরপর ডি নম্বরে রয়েছে মিউজিশিয়ানস আর রয়েছে সং। দেখো এখানে বলা হয়েছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস, একদল মিউজিশিয়ান তারা সুন্দর গান পরিবেশন করছেন। তাহলে মিউজিশিয়ান, সং এগুলো হচ্ছে কমন নাউন। আর ব্যান্ড, খেয়াল করো এ ব্যান্ড অফ, এই ব্যান্ড অফ দিয়ে কিন্তু এক দল বোঝানো হয়েছে, মানে একজন মিউজিশিয়ান না, এখানে অনেকজন মিউজিশিয়ানকে বোঝানো হয়েছে। তাই ব্যান্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ই নম্বরে রয়েছে বিস আর ট্রি। তো ইয়ে দেখো এখানে লেখা রয়েছে উই স এ সর্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি, আমরা দেখেছি এক ঝাঁক মৌমাছি। কোথায় দেখেছি? নিয়ার দ্য বিগ ট্রি, বাগানের বড় গাছের কাছে। তাহলে এখান থেকে আমরা বি, ট্রি মানে কি মৌমাছি, গাছ, এগুলোকে আমরা কমন নাউন হিসেবে ধরব। আর সোর্ম অফ, দেখো এ সোর্ম অফ মানে কি এক ঝাঁক। তাহলে সোর্ম দিয়ে মূলত কালেকটিভ নাউন বা এক ঝাঁক মৌমাছিকে বোঝানো হয়েছে। এখন এক ঝাঁক মৌমাছি বলতে কি একটি মৌমাছিকে বোঝায়? একদমই নয়, এক ঝাঁক মৌমাছিতে অনেকগুলো মৌমাছি থাকে। তাহলে সোর্ম, এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে তোমরা ছক তৈরি করে ছকের মধ্যে এই সেন্টেন্সগুলোর মধ্য থেকে তুমি নাউনগুলোকে বেছে বেছে দুটি ভাগ করবে। একটি ভাগে তুমি লিখবে কমন নাউন, আরেকটি ভাগে তুমি লিখবে কালেকটিভ নাউন। এভাবে তুমি সম্পূর্ণ এই ছকটি পূরণ করবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। সেখানে আমরা 4.3 এই অ্যাক্টিভিটি সম্পন্ন করার চেষ্টা করব। এখানে রিয়ারেঞ্জ দেওয়া রয়েছে। এই রিয়ারেঞ্জটি কিভাবে তোমরা সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। কোর্সটিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 থেকে আলোচনা করব 4.3 অ্যাক্টিভিটি নিয়ে।
4.3 অ্যাক্টিভিটিটি খুবই চমৎকার একটি অ্যাক্টিভিটি, খুবই মজার একটি অ্যাক্টিভিটি, যেখানে আমরা এলোমেলো বিভিন্ন শব্দগুলোকে একসাথে নিয়ে মিনিংফুল বা অর্থবোধক বাক্য তৈরি করব। এখানে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এই যে জাম্বলড ওয়ার্ডগুলো রয়েছে, জাম্বলড বলতে বোঝানো হয়েছে এলোমেলো শব্দ। এই এলোমেলো শব্দগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে পুনরায় সাজাতে হবে, টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ অর্থবোধক বাক্য তৈরি করার জন্য। দেখো এখানে আমরা এ থেকে যে পর্যন্ত 10টি সেন্টেন্স দেখতে পাচ্ছি, কিন্তু মজার বিষয় হচ্ছে সেন্টেন্সগুলো কিন্তু আমরা সাধারণভাবে যেরকম সেন্টেন্স দেখি সেভাবে লেখা নেই, সেন্টেন্সগুলো এলোমেলোভাবে লেখা রয়েছে। তো এই সেন্টেন্সগুলোর যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে পরস্পর সাজাতে হবে, যে কোনটির পরে কোনটি বসলে সেটি একটা অর্থ দাঁড়ায়। তো সেভাবে আমাদেরকে শব্দগুলো রিঅ্যারেঞ্জ করে অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। তো আমরা 4.3-তে কি নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি আমরা পড়েছি। এবার আমরা এই বাক্যগুলোকে সাজাবো। আমাদের এ নম্বর বাক্যটি ছিল এটি। সে বাক্যটিকে আমরা এভাবে সাজাতে পারি, যেখানে লেখা হবে, যেখানে আমরা লিখব ইট ইজ রেইনিং আউটসাইড। আমি বাংলায় ব্র্যাকেটে লিখে দিয়েছি যে বাইরে বৃষ্টি হচ্ছে। বি নম্বরে এখানে দেখো সেন্টেন্সের শব্দগুলো এলোমেলো করা ছিল। আমরা লিখলাম দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন। সূর্য পাহাড়ের পেছনে অস্ত যায়। এখানে মাউন্টেন মানে হচ্ছে পাহাড় বা পর্বত, আর বিহাইন্ড পিছনে। তো তোমরা এখানে দেখতে পেলে কিভাবে আমি অর্থবোধক বাক্য তৈরি করলাম। সি এ এরকম একটি বাক্য ছিল। এই শব্দগুলোকে বেছে নিয়ে আমরা এভাবে সাজালাম, দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। রাতে তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে। দেখো স্টার্স মানে তারা, টুইঙ্কেল হচ্ছে ঝিলমিল করা বা মিটমিট করা, ব্রাইটলি উজ্জ্বলভাবে। তো শব্দগুলো তোমরা জেনে গেলে, অর্থগুলো তোমরা লিখে রাখবে খাতায় নোট করে। ডি নম্বর যে বাক্যটি ছিল সেখানে বলা হয়েছে, এরকম একটি বাক্য দেওয়া ছিল, আমরা এভাবে লিখব, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। বাগানে সুন্দর ফুল ফোটে। ই নম্বরে বলা হয়েছে এরকম একটি বাক্য, আমরা এভাবে লিখলাম, শি ইজ ইটিং এ ব্যানানা ফর ব্রেকফাস্ট। সে সকালে নাস্তায় কলা খাচ্ছে। এরপর দেখো ইফ নম্বরে যে সেন্টেন্সটি ছিল সেটি এভাবে এলোমেলোভাবে সাজানো ছিল, আমরা সেটিকে রিঅ্যারেঞ্জ করলাম এভাবে, সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু এবং ফাতিমা ক্লাসে দেরি করেছে। তো দেখো এখানে বাংলায় কিন্তু অর্থ লেখা রয়েছে। জি নম্বরে যে বাক্যটি ছিল সেটি অনেকটা এরকম ছিল, আমরা সাজালাম এভাবে, দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোট মেয়েটি চিড়িয়াখানা পরিদর্শনের জন্য বা ভ্রমণ করার জন্য খুবই উচ্ছ্বাসিত ছিল বা উত্তেজিত ছিল। তো আমরা এভাবে লিখলাম। দেখো এই যে সেন্টেন্সটি ছিল সেটা এরকম ছিল, আমরা লিখলাম আফটার ডিনার উই ওয়াচ টিভি। রাতের খাবার খাওয়ার পর আমরা টিভি দেখি। আর আই নম্বর যেটি ছিল সেটি এরকম ছিল, আমরা এভাবে লিখলাম, মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয়েস উইথ মি। আমার বোন সবসময় তার খেলনা আমার সাথে শেয়ার করে। এরপর দেখো যে নম্বরের বাক্যটি এরকম ছিল, আমরা লিখলাম এভাবে, আই লাইক কালারফুল পেন্টিং পিকচার্স। আমি রঙিন আঁকা ছবি পছন্দ করি। তো এভাবে আমরা এখানে যে 10টি বাক্য ছিল সেই 10টি বাক্য আমরা সাজিয়ে গুছিয়ে লিখলাম, যাতে করে সেগুলো অর্থ প্রকাশ করে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসে আমরা 4.4 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এই 4.4 অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ইউনিট 2 এর সর্বশেষ ক্লাস, সর্বশেষ কাজ। তাই এই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 2 এর 4.4 অ্যাক্টিভিটি নিয়ে। 4.4 অ্যাক্টিভিটি এটি হচ্ছে ইউনিট 2 এর সর্বশেষ কাজ। এই কাজটির মধ্য দিয়ে আমাদের ইউনিট 2 বা চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে আমাদের কি করতে হবে।
ইমাজিন মনে করো বা কল্পনা করো ইউ আর ভিজিটিং এ ফার্ম অর এ জু। মনে করো তুমি একটি ফার্ম অর্থাৎ একটি খামার অথবা একটি জু বা চিড়িয়াখানা, তুমি একটি চিড়িয়াখানায় ঘুরতে গেছো বা বেড়াতে গেছো। রাইট 4 সেন্টেন্সেস ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। তুমি 4টি বাক্য লিখো তুমি কি দেখতে পাচ্ছ সেটি বর্ণনা দিয়ে। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, তো তুমি সেখানে কি দেখতে পাচ্ছ তার বর্ণনা দিয়ে 4টি বাক্য লিখো। ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্সেস। তুমি যে বাক্যগুলো লিখবে সেখানে তুমি কমন নাউন এবং কালেকটিভ নাউন ব্যবহার করবে। আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স। এবং তুমি যেই সেন্টেন্সগুলো লিখবে সেখানে তো অবশ্যই কমন নাউন থাকবে, কালেকটিভ নাউনও থাকবে। তুমি যেটা করবে সেটা হচ্ছে কমন নাউনগুলোকে তুমি আন্ডারলাইন করে দিবে, মানে নিচে দাগ দিয়ে দিবে, আর সার্কেল দ্য কালেকটিভ নাউন, এবং ওই বাক্যে যেখানে কালেকটিভ নাউন থাকবে সেটিকে তুমি সার্কেল করে দিবে বা বৃত্ত দিয়ে চিহ্নিত করে দিবে। তো সেটি কিভাবে, একটি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে। এ হার্ড অফ কাউস ইজ গ্রেজিং ইন দ্য গ্রিন ফিল্ড। একপাল গরু সবুজ মাঠে বিচরণ করছে বা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে এই যে হার্ড শব্দটা রয়েছে, এই হার্ড শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, যেটি দিয়ে মূলত অনেকগুলো গরুকে বোঝানো হয়েছে, আর এই জন্য এটিকে সার্কেল বা বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে। কাউস হচ্ছে কমন নাউন আর এখানে ফিল্ড হচ্ছে কমন নাউন, এজন্য এটিকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো তুমিও ঠিক এখানে এ বি সি ডি আরও 4টি সেন্টেন্স লিখবে এবং সেই সেন্টেন্সগুলোর মধ্যে যে সকল কমন নাউন থাকবে তার নিচে আন্ডারলাইন করে দিবে, আর যে সকল কালেকটিভ নাউন তুমি লিখবে সেগুলোকে তুমি সার্কেল বা বৃত্ত দিয়ে চিহ্নিত করে দিবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই কাজটি আমরা করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। দেখো এক্সাম্পলে প্রথমটি তো আমাদের এখানে করে দেওয়াই ছিল, বাকিগুলো আমরা করার চেষ্টা করব। এখানে এ নম্বরে আমি লিখেছি এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য পন্ড। পুকুরের ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে ফ্লক অফ বার্ডস, ফ্লক মানে আমরা বুঝি ঝাঁক, এক ঝাঁক কি পাখি, ইজ ফ্লাইং ওভার দ্য পন্ড পুকুরের ওপর দিয়ে উড়ছে। তাহলে ফ্লক এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বার্ডস হচ্ছে কমন নাউন, আর পন্ডস মানে পুকুর, এটাও হচ্ছে কমন নাউন। এবার দেখো এ প্যাক অফ ওলফ ইজ রোমিং ইন দ্য ফরেস্ট। জঙ্গলে একদল ওলফ মানে কি হচ্ছে হায়না, ইজ রোমিং ইন দ্য ফরেস্ট তারা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে প্যাক এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, ওলফস হায়না এটি হচ্ছে কি, এটি আমাদের কমন নাউন, ফরেস্ট মানে জঙ্গল এটিও কিন্তু কমন নাউন। এরপর দেখো এ সোয়ার্ম অফ বিস ইজ বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, মানে এক ঝাঁক মৌমাছি তারা ফুলের চারিপাশে ঘিরে ধরেছে বা উড়ছে। তাহলে সোয়ার্ম কি, সোয়ার্ম হচ্ছে ঝাঁক, এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বিস হচ্ছে কমন নাউন, ফ্লাওয়ারও কমন নাউন। এ হার্ড অফ ডির একপাল হরিণ ইজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড, তারা মাঠের চারিদিকে তারা দৌড়াদৌড়ি করছে। তাহলে ফিল্ড, ডিয়ার, হরিণ আর হচ্ছে মাঠ, এটি হচ্ছে আমাদের কমন নাউন, হার্ড মানে হচ্ছে পাল, এটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে ফ্লক, তারপর রয়েছে প্যাক, সোয়ার্ম, হার্ড, এই যে শব্দগুলো এগুলো প্রতিটি হচ্ছে এক একটি কালেকটিভ নাউনকে নির্দেশ করে, যেগুলোকে আমরা বৃত্ত দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তোমরাও ঠিক এভাবে করবে। আর এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ যেগুলো আন্ডারলাইন করে দেওয়া, এগুলো প্রতিটি হচ্ছে এক একটি কমন নাউন, এজন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি আমাদের প্রশ্নে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অনুযায়ী। তোমরাও এভাবে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবে এবং সেখানে তোমরা এই নির্দেশনা অনুযায়ী কাজ করবে। আমি আশা করছি এই 4.4 অ্যাক্টিভিটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা আমাদের ইউনিট 2 সম্পূর্ণ শেষ করে ফেললাম। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী ইউনিটে, যেটির নাম হচ্ছে ইউনিট 3 বি কুইজ প্লিজ। এই ইউনিটেও আমরা বেশ কিছু চমৎকার অ্যাক্টিভিটি পাবো এবং সেই অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।